সবাইকে আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন গণমাধ্যমের পরিচিত মুখ, অত্যন্ত সুবক্তা রেজাউল করিম রনি। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাকে শুনছেন তাদের মূল্যবান সময় দিয়ে সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সালাম। আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ কেমন আছে এটা ইন্টারেস্টিং প্রশ্ন। মোটামুটি ধরেন বাংলাদেশের জন্মের পর থেকে একটা জিনিস শুনে আসছি, গভীর সংকটের দেশ। এই সংকটের আর শেষ হচ্ছে না। তো বাংলাদেশ কখনোই ভালো থাকে না, হ্যাঁ, কখনো না, সবসময় একটা না একটা সংকটের মধ্যে থাকে। তো এখনও গভীর সংকটের দেশ, এবং এই গভীর সংকটের কথাটা পলিটিক্যাল র্যাটরিক্স ডেফিনেটলি। তবে অভ্যুত্থানের পরে ডেফিনেটলি বাংলাদেশে একটা নতুন, যেটাকে বলে সঞ্জীবনী শক্তি, সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, এবং বাংলাদেশ আসলে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছে। এক্স্যাক্টলি, মানে এখন হচ্ছে কি যে এখন এই যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রচেষ্টা চলছে, এটা হলো প্রাপ্তিযোগ। এতদিন তো সেটাও হয় নাই, রাইট। তো এই জন্য আর কি ধরেন এখন এই ট্রানজিশনাল পিরিয়ডে যেটা হয়, একটা আমরা পোস্ট এনার্কির মধ্যে আছি। পোস্ট এনার্কি মানে এনার্কি মাত্র শেষ হয়েছে, তারপরে একটা আপনার এংজাইটি, পলিটিক্যাল এংজাইটি তৈরি হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো এখন, এতদিন আমরা একটা 2 পার্টিজান স্টেটে ছিলাম, এখন আমরা একটা মাল্টি পার্টিজান স্টেটে যাচ্ছি। সেই মাল্টি পার্টিজান স্টেটের মধ্যে রিয়েলি পলিটিক্যাল বিকাশের একটা সুযোগ তৈরি হয়েছে। অ্যাট দ্য সেম টাইম 5 তারিখে একটা থ্রেট আকারে, চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে আপনার এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি আছে তাদের জন্য। সো তারা কতটা এটাকে ডিল করতে পারে 5 তারিখে মানে ঘটনাটা কী করছে, একটা এটাকে বলে যে ঐতিহাসিক প্যারাডাইম শিফট, হিস্ট্রিক্যাল প্যারাডাইম শিফট, মানে ইতিহাসের পাটাতন পরিবর্তন হয়েছে। 5 তারিখের আগে একরকম বাংলাদেশ ছিল, হ্যাঁ, সেটা গণতন্ত্র, অগণতন্ত্র, স্বৈরতন্ত্র সব মিলাইয়া। আর 5 তারিখের পরে টোটালি ডিফারেন্ট বাংলাদেশ। কারণ এর আগে কখনোই এইভাবে আপনার বাচ্চারা বিদায় পৃথিবী বইলা বন্দুকের সামনে দাঁড়ায় না। সো এই যে পৃথিবীর প্রথম জেনজি অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি যে বাংলাদেশ পাইলেন, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা আপনি এটা জেনজির মধ্যে রয়ে গেল, থেকে গেল, এখন রিজার্ভ আছে। এখন আপনি পলিটিক্যাল পার্টি আকারে বা সামাজিক সংগঠন আকারে, প্রেশার গ্রুপ আকারে আপনি আপনার মতো করে চলতে পারেন, কিন্তু একটা পরিবর্তন, একটা এই যে নিজের রক্ত দিয়ে ইতিহাসে নিজের নাম লেখানো, হ্যাঁ, এবং নিজের উন্মেষ ঘটানো ইতিহাসে, এই ঘটনাটা এই জেনারেশনের মধ্যে ঘটে গেছে। সো এই জেনারেশন তার মতো করে আগামী দিনের তার ইতিহাস শেপ দিবে, এবং সেই শেপিংটা যদি আপনি হাইজ্যাক করার চেষ্টা করেন, আপনার জন্য 5 তারিখ বরাদ্দ আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্পর্কে আপনার মূল্যায়ন কি? অনেকখানি উত্তর চলে আসছে, আপনি যদি আরেকটু ছোট করে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? মানে হলো যে আপনি একটা ফ্যাসিস্টিক রিয়ালিটির মধ্যে ছিলেন, চেঞ্জ দ্য রিয়ালিটি। আপনি আপনার রিয়ালিটিকে পরিবর্তন করবেন। তো কীভাবে পরিবর্তন করবেন? র্যাটরিক্স দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে পুরানা স্টাইল ফলো করে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হওয়ার একটা প্রাইমারি আপনার ব্যাপার বা নোশন হলো যে আপনি চেঞ্জ দ্য ন্যারেশন। আপনার পুরানা যে ন্যারেশন ছিল, পুরানা ন্যারেশন কি? পুরানা ন্যারেশন ছিল পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে আমি আগে নেতা হব, তারপরে 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 1000 কোটি টাকা চুরি করব, এর মধ্যে মাঝখানে আপনার 50 কোটি টাকা কাজ করব, হ্যাঁ। তো এখন সেটা না, এখন হবে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, মানে আপনি আগেই হাজির হয়ে যাবেন। 5 তারিখে আপনি যেভাবে হাজির হয়েছেন, হ্যাঁ, ক্ষমতার চিন্তা না করে, কে আপনার কি ভাগ পাবে সেই চিন্তা না করে, জাস্ট এইভাবে গুলি করে মারা যাবে না, এটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আপনি যেভাবে হাজির হয়েছেন এবং জীবনের রিস্ক নিয়ে হাজির হয়েছেন, এইটাই হলো সলিডারিটি। এই যে সলিডারিটি, দ্যাট ইজ দ্য পলিটিক্স। 5 তারিখের পলিটিক্স, এই জন্য আমি বলি পলিটিক্স হয়ে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। এই যে আপনি হাজির হইলেন, এই যে অবস্থায় আছেন সেই অবস্থায় যে মানুষের সাথে দাঁড়াইলেন, এই যে কালেকটিভিটিকে আপনি নিজে ওন করলেন, এর মধ্যে একজন হয়ে গেলেন আপনি। এতদিন কি ছিল? আচ্ছা, জামাত শিবির মারতেছে, বিএনপি মারতেছে, ঠিক আছে, পিটাই মারুক, আমি তো ভালো, আমি তো ঠিক আছে, আমার চাকরিটা আরেকটু ভালো কীভাবে করা যায়, আমার প্রমোশনটা কীভাবে ভালো করা যায়, আরও 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমার আরেকটা খালাতো ভাইকে কীভাবে প্রশাসনে ঢোকানো যায়, হ্যাঁ, সমস্যা নেই। তো ওই জায়গার থেকে আপনি তো বললেন যে না, বিদায় পৃথিবী, হ্যাঁ, আপনি তো দাঁড়াইলেন যে আবার বাচ্চাকে এভাবে গুলি করে মারা যাবে না। এই যে সলিডারিটি, এইটার রাজনীতিটা আপনার করতে পারতে হবে। এবং এই রাজনীতি করতে পারার জন্য পুরানা যে বয়ানের মধ্য দিয়ে আমাদের এখানে রাজনীতি নির্ধারিত হয়েছিল, সেই বয়ানটা চেঞ্জ করতে পারতে হবে। আপনি যদি এই ন্যারেশন, এই বয়ান চেঞ্জ করতে না পারেন, তাহলে আপনি নতুন রিয়েলিটি তৈরি করতে পারবেন না। এই জন্য আমি বলি, আমরা এখনও পর্যন্ত একটা আওয়ামীময় বাস্তবতার মধ্যে আছি, হ্যাঁ। এই জন্য আমাদের এই আওয়ামীময় বাস্তবতা, আওয়ামী রিয়েলিটিকে ওভারকাম করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটাই হবে যখন আপনি একটা পোস্ট আওয়ামী
এরা বা আওয়ামী মানে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ মানে শুধু সংগঠন অর্থে না, তার যে আচার আচরণ চরিত্র, তার যে নফসানিয়াত যেটাকে আমি বলি, সেটার বাইরে যখন আপনি এজ এ ফুল কমিউনিটি আকারে পুরা যে দেশের মানুষ, ইভেন আওয়ামী সমর্থক সবাই মিলে পুরা ন্যাশন আকারে যখন আপনি জাম্প করতে পারবেন, নতুন রিয়েলিটি, নতুন বাস্তবতা ক্রিয়েট করতে পারবেন, তখন হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত ক্রিয়েট হবে। নতুন দল করা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ক্রিয়েট করা না। তো হলে আপনার এটা যে বলে পুরানা বোতলে কি বলে, নতুন বোতলে পুরানা মদ, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের ফান্ডামেন্টাল কথা হলো যেটা রেটরিক্সের বাইরে, সেটা হলো যে চেঞ্জিং দ্য রিয়ালিটি, এবং রিয়ালিটি চেঞ্জ করার জন্য আপনার যেটা করতে হবে, যেই ন্যারেশনের মধ্য দিয়ে আপনার জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীর দেশ রাষ্ট্র শাসিত হয়েছে, সেইটা চেঞ্জ করতে। সাধারণ মানুষের কেন জানি মনে হচ্ছে যে চোর তাড়িয়ে ডাকাতের পাল্লাই পড়লো কিনা, যে আমরা পত্রিকা খুললেই জায়গায় জায়গায় আমরা চাঁদাবাজির খবর পাই, পিএস এপিএস এর সেই পুরানো দৌরাত্ম্য আমরা এখনো দেখতে পাই। মানে এগুলো শেষ কোথায়? এইটার একটা দেখেন, বাংলাদেশে একটা বড় সমস্যা যেটা আমরা অ্যাড্রেস করি না, সেটা হলো ট্রাস্ট। এবং রাজনীতি কথাটা, আরও ট্রাস্টের কথাটা পরে আসে, রাজনীতি বলতে আমাদের এখানে বুদ্ধিজীবীরা যে জিনিসটা বুঝাইছে সেটা ভয়ঙ্কর। তারা বুঝাইছে রাজনীতি মানে হলো ক্ষমতার বিন্যাস। রাজনীতি মানে শুধু ক্ষমতার বিন্যাস না, জনগণ এই ক্ষমতাকে প্রতিরোধ করতে পারে, সেটা যতই সশস্ত্র ব্রুটাল হোক। 5 তারিখের উদাহরণ। এক্স্যাক্টলি। তো তার মানে রাজনীতি মানে শুধু ক্ষমতার বিন্যাস না, রাজনীতি মানে হলো এই যে ক্ষমতার বিন্যাস, যে এই ক্ষমতাটা আবার জনগণ প্রতিরোধ করতে পারে, আমরা 5 তারিখে দেখলাম। তাইলে এই জনগণকে এই ক্ষমতার আসর থেকে, এই ক্ষমতার থাবা থেকে, খপ্পর থেকে রক্ষা করাটাই হলো রাজনীতি। মানে রাজনীতির হাত থেকে জনগণকে বাঁচানোটাই হলো রাজনীতি। মহাত্মা গান্ধীকে আমরা সবাই চিনি, গান্ধী সারা জীবন রাজনীতি করছে, কোনোদিন ক্ষমতায় যায়নি। ভাসানী অল্প সময়ের জন্য একটু ক্ষমতায় গেছিল, তারপরে সারা জীবন রাজনীতি করছে, সারা জীবন মজলুমের পক্ষে নিছে। ইভেন ক্ষমতা তার হাতের কাছে চলে আসছিল, হ্যাঁ, তখন উনি দল ভেঙে দিয়ে আপনার নির্বাচন বয়কট করে, হ্যাঁ, ক্ষমতা থেকে দূরে, মানে ক্ষমতা থেকে অনেক দূরে চলে গেছে, এবং তার পার্টি ভেঙে গেছে পরবর্তী সময়। তাও কিন্তু সারা জীবন রাজনীতি করে। তাহলে এই যে রাজনীতিটা করে গেল, এই দুইটা আমাদের একদম খুব কাছের উদাহরণ। একটা ভারতবর্ষের মহান নেতা, হ্যাঁ, মহাত্মা গান্ধী, এবং আমাদের মহান নেতা ভাসানী। তো ভাসানীকে অনেক ভুল বোঝা যায়, হ্যাঁ, ভাসানী তো ওই সময় ভুল সিদ্ধান্ত নিছে, ইলেকশন বর্জন করে, এটা ঠিক করে নাই সেই, হ্যাঁ। তো ভাসানী ভুল সিদ্ধান্ত নেয়নি, কারণ ভাসানী যে রাজনীতিটা করতো ওইটা আমরা বুঝি নাই। ভাসানী তো রাজনীতি করতে হইলো, তিনি আসলে রাজনীতি করতেন, হ্যাঁ। ভাসানী ক্ষমতার দখলের প্রক্রিয়া আকারে, টুলস আকারে রাজনীতিকে দেখে নাই। ভাসানী রাজনীতিকে দিচ্ছে সত্যে পৌঁছানোর উপকরণ হিসাবে। এখন সত্যে পৌঁছানোর উপকরণ হিসাবে যখন যে রাজনীতিটা হবে, সেই রাজনীতিটা ওই ক্ষমতার বিন্যাসের রাজনীতি হবে না, সেই রাজনীতিটা হবে ক্ষমতাকে নিউট্রালাইজ করা, ক্ষমতার আসর থেকে, খপ্পর থেকে জনগণকে মুক্ত করার রাজনীতি। ক্ষমতার আসর থেকে জনগণকে মুক্ত করার জন্য, এই জন্য পাওয়ারটা, এই যে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, বিজনেস এলিটস, পলিটিক্যাল এলিটস এবং নন পলিটিক্যাল এলিটস, মিলিটারি বা এই যে ইনস্টিটিউশন বা যেগুলোকে আমরা ইস্টাবলিশমেন্ট বলি, এই করাপ্ট ইস্টাবলিশমেন্ট থেকে জনগণকে রক্ষা করার নামই হলো রাজনীতি। সেটা রক্ষা করার একমাত্র পদ্ধতি হইল জনগণকে ক্ষমতায়িত করা, জনগণের হাতে ক্ষমতাটা নেওয়া। এখন জনগণকে হাতে ক্ষমতাটা নেওয়ার জন্য আমাদের যেটা সবচেয়ে গণতন্ত্র একটা আইডিয়াল সিচুয়েশন, এটা আমি বলবো না, কিন্তু প্র্যাকটিক্যালি, ফাংশনালি এর চেয়ে ভালো পদ্ধতি যেহেতু আবিষ্কার হয়নি, ফলে আপনাকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ক্ষমতার সাথে জনগণের সম্পর্কের জায়গাটা আপনাকে নির্মাণ করতে পারতে হবে। কিন্তু বাংলাদেশের রাজনীতি যেটা হয়েছে, ক্ষমতার সাথে সম্পর্ক হয়েছে শুধু পার্টির, ওই পার্টি। তো এই জন্য আমি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আবারও রিলেট করি প্রশ্নটা, যেটা হবে, হ্যাঁ, সেটা হইলো দল যার যার রাষ্ট্রসভার। আমি যে দলের সমর্থন করি, এটা কোনো দিন ক্ষমতা যাবে না, হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা যাবে না, কোনো সমস্যা নাই, রাষ্ট্র আমার প্রতি এক বিন্দু পরিমাণ বেইনসাফি করবে না। এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটাই হলো গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। অনেক অনেক ধন্যবাদ রনি ভাই। আমরা আপনার কাছে আবার ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসি। জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে আমাদের সাথে আছে রনি ভাই। রনি ভাই, আপনার কাছে এবার জানতে চাই যে এক ধরনের কথা বাজারে চলে, সেটা হলো আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে, পরিশীলিত আওয়ামী লীগ, মানে এইগুলার মানে কি? আওয়ামী লীগ আসবে কেন? আওয়ামী লীগের মধ্যেই তো আমরা আসছি, হ্যাঁ। আপনি যখন মনে করবেন আপনার ঘুষ দিয়ে ঘুষ বাণিজ্য চলবে, যখন তদবির চলবে, যখন শোডাউন চলবে, যখন চাঁদাবাজি চলবে, সেটা আপনি যে নামেই করেন, আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করতেছেন, এটা তো আওয়ামী মডেল। তা আওয়ামী লীগকে আবার ফেরত আনতে হবে কেন? আওয়ামী লীগ কই থেকে ফেরত আসবে? আওয়ামী লীগ তো আপনার নফসানিয়াত, আওয়ামী লীগ তো আপনি, হ্যাঁ। তো আপনি নিজে আওয়ামী লীগ হয়ে আপনি এখন অন্য আওয়ামী লীগের ভয় দেখাচ্ছেন। এটা দেখেন,
অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক শক্তি পরাজিত হয় তার পলিটিক্যালি ফেরত আসার কোনো সুযোগ থাকে না। তাকে কৃত্রিমভাবে, এটা আমি প্রথম কমেন্টারি করছিলাম আগস্ট মাসে, যে আওয়ামী লীগ ন্যাচারালি আর পলিটিক্যালি আসবে না। কিন্তু অনেক সময় ন্যাচারাল না আসলেও, স্বাভাবিকভাবে না আসলেও অস্বাভাবিকভাবে আনার অনেক ধরনের প্রক্রিয়া থাকতে পারে। সেই অস্বাভাবিক প্রক্রিয়াগুলোর পরিণতি সবাইকে ভোগ করতে হবে। রাইট। ফলে আওয়ামী লীগ, আমি মনে করি বাংলাদেশে আপনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে আটকে থাকবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতির বিকাশ শুরু হবে না। রাজনীতির বিকাশ শুরু হবে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এইখানে পৌঁছানোর পরের থেকে। এখন এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ মানে কি আমি আওয়ামী লীগকে ক্লিনজিং করে ফেলতে বলি? নো, আমার প্রস্তাবনাটা ভেরি স্পেসিফিক। সেটা হলো আপনাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন লাগবে। আওয়ামী লীগের হয়ে যারা অপরাধী আর যারা সমর্থক, দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। এখন আওয়ামী লীগের লোকজন এটাকে একটা রাজনীতি মনে করতো, যেটা সবচেয়ে ডেঞ্জারাস থিং হয়েছে। তারাও তো ট্রমাটিক, তার নেত্রী তারা দিয়ে পালাই গেছে। সো ওর দুঃখটা আপনি দেখবেন না, আপনি ওর এখন পিটাই ফেটাই মারবেন, ওরে নিয়ে আপনি মামলা বাণিজ্য শুরু করবেন। আপনি তো অভ্যুত্থানের পরে আপনার কি দরকার? এদিক থেকে আপনি 15 বছরে নির্যাতিত, জুলাইয়ে ব্রুটাল গণহত্যার শিকার হয়েছে আপনার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কিশোর থেকে শুরু করে শিশুরা পর্যন্ত। তাহলে এই দুই ট্রমা, এবং এই দুই ট্রমার মধ্যে চোর পুলিশ খেলা নিয়ে তো জাতি গঠন হবে না। আজীবন কি আপনি পিটাপিটি করে যাবেন? আওয়ামী লীগ আসবে ভয়ঙ্কর রূপে, এবার আপনি দাও ফালা লাঠি নিয়ে যাবেন পিটাইতে, এইভাবে দেশ চলবে? এই জন্য আপনাকে একটা রিকনসিলিয়েশন, পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এবং আওয়ামী লীগের যারা সমর্থক তারা কারা? আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ হলো আপনার খালাতো ভাই, আপনার বোনের জামাইয়ের শ্বশুর, এগুলি তো আওয়ামী লীগ, মানে আমাদের ইন্টিমেট এনিমি। তো ইন্টিমেট এনিমি কখনো ক্লিনজিং করে পরিষ্কার করা যায় না। আপনি আপনার ভাইকে মেরে ফেলতে পারেন না। এক ফ্যামিলিতে 3 ভাই থাকলে, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি, 1 ভাই জামাত বা জাতীয় পার্টি, এরকম অসংখ্য উদাহরণ। এটাই বাংলাদেশ। তার মানে এখন এইখানে আপনি ক্লিনজিং এর পলিটিক্স করলে যেটা হবে, এইটা ঘরে ঘরে অশান্তি তৈরি হবে। এবং বিয়ে শাদী দেখবেন আওয়ামী লীগ বিএনপি জামাত যেভাবে বিয়ে শাদী করা হয়েছে, আপনি যেভাবে মারা শুরু করেন, নিজের ছেলেমেয়েরা বিধবা হয়ে যাবে। তাহলে করণীয় কি? করণীয় হলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যার সাথে যুক্ত, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, যারা ফৌজদারি অপরাধী, তাদেরকে প্রপারলি বিচারের মধ্যে আনা, তাদের প্রতি ইনসাফপূর্ণভাবে বিচার করা, জুডিশিয়াল ট্রায়াল করা না আওয়ামী লীগের মতো। মানে দেশ পুনর্গঠন সহজ, আওয়ামী লীগ যা করছে খালি উল্টাটা করবেন। এই জন্য প্রয়োজনে শেখ হাসিনা ছবি পকেটে রাখেন, যদি ভুলা যান কি করতে বাইর করে এক নজর দেখেন নেন, তো এটা করছে আপনি উল্টাটা করেন, দেশ দাঁড়াই যাবে। সহজ ফর্মুলাটা বারবার বলতেছি। তো ফলে আপনি আওয়ামী লীগের লাইনে যেয়ে তো আওয়ামী লীগ দূর করতে পারবেন না। ময়লা দিয়ে ময়লা সাফ হয় না, কথাটা তো মনে রাখতে হবে। এবং দেখেন না, মানে এখন যেরকম যে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তারা এখনো হসপিটালে কাতরাচ্ছে, যারা নিহত হয়েছে তাদের পরিবার এখনো কান্না করছে। ভেরি রিসেন্ট দৃষ্টি হারানো একজন যোদ্ধার পরিবার ভেঙে গেল, একজন শহীদ পিতার ধর্ষিত কন্যা আত্মহত্যা করলো। কিন্তু আপনি আমাকে বলেন, আপনার সারাউন্ডিংয়ে কয়জন মানুষের মুখে শুনছেন আওয়ামী লীগ যে তাদের আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটা তো আপনি শুরু করতে পারতেছেন না। কেন? এখানে উইলনেসের অভাব না, এখানে প্রক্রিয়াটার অভাব। আমরা আওয়ামী লীগ ব্যাপারটা বুঝি না, এক কথায়। আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তাটা এইটা 21 শতকে পৃথিবীতে চলে না। এখন জার্মানিতে আপনি যে ধরেন, ইহুদিরা যা ঘটাচ্ছে সারা দুনিয়ার মানবতার জন্য, ধরেন তারা একটা ভাইরাস বা ক্যান্সারে পরিণত হয়েছে। তারপরও আপনি যদি জার্মানিতে যা বলেন যে আচ্ছা হিটলারের মডেলটা ফেরত আনবো, ইহুদিরা যে খারাপ এটা তো প্রুভ হয়ে গেছে, তাই না? আপনি আইনিভাবে কিন্তু ওইখানে আপনি টিকতে পারবেন না, 10 মিনিটও টিকতে পারবেন, আপনি অ্যারেস্ট হবেন। কারণ ওই রাজনীতি এখন আর চলে না, ওটা ওল্ড মডেল, ওই মডেলটা আর চলে না। ফলে আওয়ামী লীগের এই যে পেশি শক্তি নির্ভর, আওয়ামী লীগের পতন কেন হয়েছে? আওয়ামী লীগের পতন হয়েছে সিম্পলি এই কারণে যে তারা মনে করছে তাদের বিরুদ্ধে কোনোদিন গণ অভ্যুত্থান হইতে পারে না। কারণ পিটাইয়া মারা, মাইরা জিতা, কাইন্দা জিতা, এটা তার মডেল, এটার একচ্ছত্র অধিপতি সে। তার বিরুদ্ধে একটা পপুলার গণ অভ্যুত্থান হইতে পারে সেটা কল্পনাই করে নাই। কারণ সে মনে করে সমস্ত মাসেল পাওয়ার বলতে যা বোঝায় সেটা আওয়ামী লীগ। তার বিরুদ্ধে যেটা যাইতে পারে সে আন্ডারমাইন করছে পিপলকে, দ্যাটস ওয়াই তার এই পরিণতি হয়েছে। এবং যদি সে এটা আন্ডারমাইন না করতো তাহলে সে নর্মাল নেগোসিয়েশনে থাকতো, সে ক্রস করতো না বাউন্ডারি। হ্যাঁ, সারা দুনিয়া বলার পরেও সে ভোটারবিহীন নির্বাচনে যাইতো না। সে বিএনপিকে কতখানি এলিমিনেট করতে পারবে। একটা দল কেমন ওভার কনফিডেন্ট হইলে সবকিছুকে, এটা ওভার কনফিডেন্সের ব্যাপার না, এটা হলো উন্মাদনা, এটা হলো সাইকোপ্যাথ। এটা এছাড়া ফ্যাসিজম, সাইকোপ্যাথ ছাড়া কোনো সুস্থ লোক, ধরেন আওয়ামী লীগের যারা নর্মাল সমর্থক, আপনি যদি তার সাথে কথা বলেন নর্মাল, যে সুস্থ মানসিকভাবে, ও কিন্তু বুঝবে যে পলিটিক্যালি কি ফল্ট ছিল,
ও কিন্তু বুঝবে ও ট্রমাটিক। এই জন্য আমি বলতেছি যে আওয়ামী লীগের সমর্থক যারা তারাও তো ট্রমাটিক। এইবার তাকে আপনি পলিটিক্যাল উইন্ডো দেন কীভাবে? তাকে বলেন যে বাবা তোমার রাজনীতি করার রাইট আছে, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি না, কোনো তুমি রাজনীতিটা করো, সেটাই তুমি রাজনীতিটা করো, আমাদের এখানে রাজনীতি লাগবে, কিন্তু সেটা আওয়ামী লীগ না, কারণ ফ্যাসিজমের কোনো রাজনীতি থাকে না। যেটা বললাম, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন, এবং সেই অর্গানাইজেশনটিকে কতগুলো অলিগার তারা মনের সুখে লুটপাট করে। হ্যাঁ, এবং এইটাকে রাজনীতি মনে করা এটা একটা প্রতারণা না? এখন তার যে প্রতারণার ভুল ভাঙছে, এটা প্রেমে শাখা খাওয়ার চেয়ে ভয়ঙ্কর কষ্টের ব্যাপার হয়ে গেছে তার জন্য। সো আপনি এই ট্রমা দূর করবেন না আপনার দেশের, আপনার ভাই তো সে। হ্যাঁ, তো ফলে এই জন্য আমি বলতেছি আপনার টোটালি রিকনসিলিয়েশন করতে হবে। রিকনসিলিয়েশনের ফায়দা কি? এখানে পলিটিক্স বলতে কি বোঝায় সেই শিক্ষাটা জনগণকে দিতে হবে। বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন না, এরা দলাদলি প্রিয়, অন্ধ দল প্রিয়। রনি ভাই, আমি আপনার কাছে আবার ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। রনি ভাই, আপনার কাছে এবার যে ইস্যুটাতে জানতে চাই সেটা হলো যে ভারত বাংলাদেশের সাথে যে দাদাগিরি করছে, তারা বাংলাদেশের বিপক্ষে যে পেইড প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, এগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখেন, এই পেইড প্রোপাগান্ডার ফলাফল ভারতের জন্য খুবই বুমেরাং হয়েছে। মানে মাইক্রোসফটের একটা জরিপে পৃথিবীতে নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ভুয়া ইনফরমেশন উৎপাদনকারী দেশ হিসাবে ইন্ডিয়া তার স্থান অধিকার করছে। সো এতে করে বাংলাদেশের খুব একটা ক্ষতি হয়নি, কারণ সারা দুনিয়া এখন এত বেশি ওপেন, আপনি এই ধরনের মিস ইনফরমেশন বা প্রোপাগান্ডা দিয়ে কিছু করতে পারবেন না। আরেকটা হলো যে বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি, এইটাকে একটা ধন্যবাদ আমি দিতে চাই। তারা ট্রিমেন্ডিয়াস রোল প্লে করছে, যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা রিয়েলি তারা ফাইট করছে, তাদের মতো করে ভয়েস রেস করার চেষ্টা করছে। ফলে ইন্ডিয়ান প্রোপাগান্ডা এটা খুব বড় ইস্যু না, কারণ এন্ড অফ দ্য ডে মিথ্যা পরাজিত হয়। সো এটা ইন্ডিয়ার জন্য খুব খারাপ হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হলো যে আমাদের ইন্ডিয়ার ব্যাপারে একটা জাতীয় পলিসি লাগবে, ন্যাশনাল পলিসি লাগবে। সেটা হলো আমাদের সিকিউরিটির কারণে লাগবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার ব্যাপারে আমাদের যেটা বলতে হবে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাসটা পর্যালোচনা করতে হবে। যেটাকে আমি বলি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ইতিহাস পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। তো ফলে আপনি জানেন যে আপনার বিশ্বস্ত প্রতারক, তাহলে সে আবার বিশ্বস্ত বন্ধু হয় কীভাবে? তো ফলে পারসেপশনের দিক থেকে আপনি ধৈর্য নেবেন ইন্ডিয়া আপনার কোনোদিন ভালো চায় না, মানে আপনার শত্রু। এইটা ধৈর্য নিয়ে আপনি ওর সাথে বাণিজ্য বাড়াবেন, ডিল বাড়াবেন, ব্যবসা বাড়াবেন, ভিসা বাড়াবেন, সব বাড়াবেন। আগেই যদি আমার মাইন্ডসেটটা ঠিক থাকে যে ভাই তুমি কখনো আমার বন্ধু হইতে পারবে না, সো এসো তুমি তোমারটা বুঝে নাও, আমি আমারটা বুঝে নাও। এইবার আপনি যত হিস্সা নিতে পারেন। এবং ইন্ডিয়ার সাথে ফরেন পলিসির দিক থেকে আমি মনে করি, দেখেন ডক্টর ইউনূস ধরেন প্রথমে ইন্ডিয়াতে যাওয়ার জন্য অফার করলো, ইন্ডিয়া ডিনাই করলো, উনি সরাসরি চায়না চলে গেল, তারপরে কিন্তু ঠিকই ব্যাংককে বৈঠকটা হয়ে গেল। তো ফলে আপনি ইন্ডিয়াকে আপনি যতটা ধরেন ছাড় দিবেন, তত ও দাদাগিরি করার সুযোগ পায়। আপনি যতখানি এগ্রেসিভ হবেন, তত ইন্ডিয়া ব্যাকফুটে যাবে। কারণ হলো আপনার এখানে দেখেন, আমাদের নতুন যে দেখেন জিওপলিটিক্স নিয়ে আমাদের অন্যদিন আমি বড় করে আলোচনা করতে চাই। জিওপলিটিক্সের মূল ব্যাপার সেটা হলো যে ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স কেন, কিসের উপর দাঁড়ায় জিওপলিটিক্স? দাঁড়ায় হলো আপনার একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট আছে, আপনি ন্যাশন আকারে, কমিউনিটি আকারে সারা দুনিয়ার বুকে একটা জায়গা নিয়ে দাঁড়াইতে চান। সেইটা দাঁড়ানোর ক্ষেত্রে ইন্ডিয়া আমাকে দাঁড়াইতে দিবে না কোনোদিন, এতদিন দেয় নাই আমার বিকাশ হইতে, কারণ ইন্ডিয়া আমাকে একটা স্যাটেলাইট স্টেট আকারে দেখার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে 1 নাম্বার দায়ী হলো কলকাতার এই পচা বুদ্ধিজীবীগুলো। হ্যাঁ, এই ভাষা এক বইলা তারা আমার যে আলাদা অস্তিত্ব, আমার যে সার্বভৌমত্বের যে আমার আলাদা গৌরব, এটাকে অলওয়েজ আন্ডারমাইন করছে। ফলে আমার নতুন যে জায়গায় আমার যাইতে হবে সেটা হলো ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স ফ্রম আওয়ার সাইড, বাংলাদেশের সাইড থেকে আমাদের একটা সিভিলাইজেশনাল অর্ডার ডেভেলপ করতে হবে, যে আমরা এই 7 সিস্টার সহ পুরা বৃহত্তর বঙ্গের একমাত্র রাষ্ট্রীয় আইডেন্টিটি প্রাপ্ত, এবং আমরা সমুদ্রের প্রভু, আমাদের সমুদ্র আছে। সো এই সমুদ্রকে আমরা যদি অন্যদের জন্য, আমাদের প্রতিবেশী অন্যদের জন্য যদি আমরা ওপেন করতে পারি, করার মধ্যে দিয়ে আমরা যদি নতুন একটা সেক্টর বা জোন আকারে আবির্ভাব হইতে পারি, সো আমি মনে করি সাউথ এশিয়াতে আমরা নেক্সট প্লেয়ার। রনি ভাই, একদম পার্টিকুলারলি এই সাবজেক্টটা নিয়ে আপনার সাথে আরেকদিন এই জানতে চাই বাংলাদেশ অনুষ্ঠানে আমি কথা বলবো। আজ আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ রনি ভাই। জানতে চাই বাংলাদেশ আজ এটুকুই, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।